সবাইকে নমস্কার। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। প্রথমে বলি, ঢাকাতে 4-5 দিন ধরে আছি। এখানে এসে খুব ভালো লাগছে। একটা ক্লস্ট্রোফোবিক অ্যাটমসফিয়ারে ছিলাম। ঢাকার অত মানুষ, যানবাহন, এখানে এই সিলভার গ্রিন সারাউন্ডিংস অ্যান্ড আ পারফেক্ট সেটিং ফর অ্যান একাডেমিক এনভায়রনমেন্ট যেটা তোমরা পেয়েছো, আমার একটু হিংসেই হচ্ছে রাদার। It's a new department, it's a growing department, but it is an old university. It has got an academic culture of its own, এবং সেটা especially for a discipline like mass communication, সেখানে you have got a very young dynamic faculty, and I'm sure this department will do very well in future. বিষয়টা যেটা বলার, যেটা নিয়ে একটু শুরু করছি, প্রথমেই একটু বলা যে Bangladeshis are there all over the world. Bangladeshis have spread all over the world, এবং সেই জন্য আমি একটু ইংরেজিতে বলছি। আমার মনে হয় না since we will be catching up with the rest of the world, একটু কোনো অসুবিধা হবে। Journalism is changing. The way we are managing journalism, doing journalism, all of the world is changing because the world is changing. I would first begin with a question to my young students. আমি যদি ধরো তোমাদের প্রশ্ন করি যে ধরো আমার কাছে একটা খবর এলো যে নাইজেরিয়াতে একটা ব্লাস্ট হয়েছে। I'm starting with the negative news, কারণ negative news makes headlines. Nigeria is a West African country. সেখানে একটা ব্লাস্ট হয়েছে in a oil pipeline. Nigeria is one of the major oil producers of the world. তো সেটা কি ঢাকাতে খবর হবে? কি মনে হয় তোমার? বিশেষ করে এটা কি ঢাকার কাগজে, বাংলা কাগজে না হোক, ইংরেজি কাগজে খবর হবে? বা why should it become news তোমার মনে হয়? আমরা যদি জেনারেলি বলি, আই এম আনসারিং মাই কোয়েশ্চেন, এটা ততটা খবর হওয়ার কথা নয়। কিন্তু in the changing circumstances, in the changing world, this is becoming news. And why it is becoming news, I will explain to you. একটি ধরো সন্ত্রাসবাদী গোষ্ঠী, Nigeria produces one of the largest amount of oil and natural gas in the African continent. এই তেলটা একটা জায়গায় প্রডিউস হয়, তারপর অয়েল পাইপলাইনের সাহায্যে সেই তেলটা নিয়ে যাওয়া হয় যে রিফাইনারিজগুলো আছে। তো সেই যে অয়েল পাইপলাইন, সেখানে একটা ব্লাস্ট হলো। অর্থাৎ আমাদের যে রেগুলার ফ্লো অফ অয়েল টু দোজ রিফাইনারিজ, সেটা কিন্তু স্টপ হলো। নাইজেরিয়া ইজ এ মেম্বার অফ OPEC, Organization of Petroleum Exporting Countries. It is a cartel of nations যারা তেল প্রডিউস করে এবং বিশ্বে বিক্রি করে, এবং এদের নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে কোন দেশ কোন সময়ে কতটা করে ব্যারেলস পার ডে প্রডিউস করবে। এবার নাইজেরিয়ার যে কন্ট্রিবিউশন টু দ্য অয়েল পুল ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, সেটা এই ব্লাস্টের জন্য কি হবে? বন্ধ হবে, বা কিছুটা অন্তত এটা। And this, what will this have? This will have a spiraling effect. That is, international market-এ অয়েলের যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু বাড়বে, ইমিডিয়েটলি বাড়বে। আমি ইন্ডিয়ার কনটেক্সটে বলছি, এতদিন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট অয়েল প্রাইসটাকে সাবসিডি দিয়ে রেগুলেট করতো, কিন্তু আফটার নরেন্দ্র মোদি কেম টু পাওয়ার, ওরা এই রেগুলেশনটা তুলে দিয়ে এখন প্রতিদিনের অয়েলের আপস অ্যান্ড ডাউনস যেটা হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, আমাদের ওই প্রতিদিন ওই সোনার বা ডলারের দরের মতো প্রত্যেক দিনের তেলের দাম অ্যানাউন্স করা হয়। And most of us, our countries in South Asia, we are energy deficit countries. We don't produce our requirements. We almost buy 70 to 80% of our oil needs. অর্থাৎ আমি আস্তে আস্তে জিনিসটাকে একটু গুটিয়ে নিতে চাইছি যে by the time in about a week the Indian or the Bangladeshi oil companies will increase the price of petroleum, and আমরা বেশি দাম দিয়ে এক সপ্তাহ বাদেই আমরা তেলটা কিনব। এইবার ধরা যাক আমি তোমাদের জিজ্ঞেস করি
that where is the country Nigeria? If I tell you to travel from Bangladesh to Nigeria by walking, let us go for a walk, a tour. What are the countries that we will cross? একটু হেল্প করো আমাকে। We will be first crossing to India, then we will be going to Pakistan, then we will be going to Afghanistan. After that there will be Iran, Iraq. এবার তুমি যদি একটু নিচের দিকে আসতে চাও, we will get the Arabian Peninsula. আর যদি তুমি নিচের দিকে আসতে না চাও, তাহলে তুমি ওপর দিয়ে জর্ডান, সিরিয়া, লেবানন ওই জায়গাটা দিয়ে, ইসরায়েল দিয়ে, টার্কি দিয়ে আমরা আস্তে আস্তে রেড সির ওইখান দিয়ে কোথায় ঢুকে যাব? We will enter Egypt. আর ইজিপ্টের পর আমরা যে ফ্র্যাঙ্কোফোন আফ্রিকা, অর্থাৎ এদিকে ভূমধ্য সাগর, আমি ইচ্ছা করে ওই ঝামেলার জায়গাটা একটু ঢুকছি আর কি। ফ্র্যাঙ্কোফোন আফ্রিকা, এরপরেই হচ্ছে লিবিয়া। লিবিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। আমরা বিশ্ব ধরবো বলে লিবিয়াতে এলাম, কারণ লিবিয়া হচ্ছে সেই দেশ যেখানে সারা পৃথিবী থেকে, সারা আফ্রিকা থেকে ওই যারা মাইগ্রেশন যেটা হচ্ছে সেটা লিবিয়াতে আসছে আর মানুষ। লিবিয়া থেকে তারা ছোট ছোট ডিঙি নৌকা ইত্যাদি করে তারা আস্তে আস্তে ইটালির, সিসিলির দিকে গিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। এবং ইট ইজ নাও ইন শ্যাম্বলস আফটার দ্য ডেথ অফ দ্য প্রেসিডেন্ট, কী নাম ছিল জানি আমাদের, মুয়াম্মার গাদ্দাফি। দ্য কান্ট্রি ইজ ইন শ্যাম্বলস। আর তারপরে হচ্ছে আরও কতগুলো ফ্রেঞ্চ আফ্রিকান কান্ট্রিজ যেগুলো ফ্রেঞ্চ কলোনিজ ছিল। কী কী দেশগুলো রয়েছে বলো? আলজেরিয়া, টিউনিসিয়া, এই সমস্ত দেশগুলো থেকে আমরা একটু সেন্ট্রাল আফ্রিকা, শ্যাড, বেনিন, বুরকিনা ফাসো, এগুলো সব ফ্রেঞ্চ কলোনিস, রুয়ান্ডা, বুরুন্ডির পাশ দিয়ে আমরা একদম ওয়েস্ট আফ্রিকায় চলে যাব। আমাদের ইন্ডিয়ার ম্যাপে যেখানে তোমরা জানো কিনা জানি না, গুজরাট আর মহারাষ্ট্র ওই জায়গাটা পড়ে, আফ্রিকার ম্যাপটা অনেকটা ওই রকম। এবং সেইখানে পড়ছে হচ্ছে ওয়েস্ট আফ্রিকার কান্ট্রি হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি অফ আফ্রিকা, অ্যান্ড আফটার কায়রো দ্য নাইজেরিয়ান ক্যাপিটাল লেগোস ইজ দ্য মোস্ট পপুলাস city in the entire African continent. এই যে আমাদের এই যে যাতায়াত, এই যে পৃথিবীটা আমরা আস্তে আস্তে ঘুরছি, এই ঘুরতে ঘুরতে আমরা একটু পেছনের দিকে চলে যাচ্ছি। পেছনের দিকে আমরা গোয়িং টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে two groups of countries fought. The rest of the world also fought, but under their leadership. The Allied countries and the Axis countries, the Allied countries won the war. আমরা কমিউনিকেশনের পার্সপেক্টিভে একটু আসবো বলে আমি এই বিষয়টাতে এলাম। সেটা হচ্ছে 1945, and we see the birth of the United Nations and the two Bretton Woods institutions, World Bank and the International Monetary Fund. আর সেই সময় with 1947 we begin the process of decolonization of the world. লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার যে কলোনাইজ দেশগুলো ছিল সেই দেশগুলো আস্তে আস্তে একটু একটু করে স্বাধীনতা পেতে শুরু করলো with the birth of India and Pakistan in 1947. But this process did not happen overnight. This process continued. কীরকম continued? ধরা যাক আমি মাঝখানটায় ইন দ্য 1960s ধরো ইন্দোনেশিয়া ডাচ থেকে কলোনি থেকে মুক্তি পাচ্ছে। আমরা 80-তে এসে দেখছি যে আমরা একটা কান্ট্রি নাম বলবো, সেটা তোমরা মডার্ন নামটা জানো কিনা একটু দেখছি, রোডেশিয়া। কোন দেশ বলো? জিম্বাবুয়ে। Zimbabwe was erstwhile Rhodesia. Rhodesia is getting independent in 1980. And in real terms, in 1991, Namibia is getting independence. দেখো কত দিন, 1947 and 1991, অত দিন লাগছে। এবং তিনটে সাদার্ন আফ্রিকান কান্ট্রিজ, অ্যাঙ্গোলা, নামিবিয়া and South Africa. South Africa in real terms is getting independence in 1992 with the release of Nelson Mandela from the prison. এই যে ডিকলোনাইজেশনের প্রসেসটা চলছে, সেই সময় আরও কতগুলো বিশেষ অর্গানাইজেশনস তৈরি হচ্ছে, দ্য ইউনেস্কো, দ্য ইউনাইটেড নেশনস এবং দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড যেটা লন্ডন ছিল। উই আর সিইং আ টেকটনিক শিফট টু ওয়াশিংটন অ্যান্ড নিউ ইয়র্ক। তো ঠিক সেই সময় যদি আমরা একটু হিস্ট্রিতে যাই, তাতে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস হচ্ছে। কীরকম হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস? আমরা দেখতে পাচ্ছি যে 1952-তে
আফ্রো এশিয়া সলিডারিটি কনফারেন্স হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ছোট্ট জায়গা বান্দুঙে, এবং সেখানে সারা পৃথিবী থেকে যেগুলো সদ্য মুক্তপ্রাপ্ত দেশ এবং যে সমস্ত দেশগুলো আর ইয়েট স্ট্রাগলিং ফর ইন্ডিপেন্ডেন্স, তাদের লিডার্সরা কিন্তু একটা জায়গায় হয়েছে। এবং সেখানে আমাদের 3টে দেশের নেতা খুব বড় নেতৃত্ব দিয়েছিলেন। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নেহরু, Marshal Tito from Yugoslavia, and Gamal Abdel Nasser from Egypt. In that conference, we see the birth of a very important organization in the world. It was a kind of a reaction. The organization ta hocche জোট নিরপেক্ষ আন্দোলন, non-aligned movement. এই non-aligned movement এই যে সংস্থাটা with time আমরা দেখছি যে সংস্থাটা কিন্তু বড় হচ্ছে। The number of countries in the NAM movement fold is growing, and by the time India was the first country to host the NAM conference, Asian Games এবং NAM conference নয়াদিল্লিতে প্রথম হয় এই দুটো, and that brought people from Afro-Asian countries and Latin American countries together. একটু ল্যাটিন আমেরিকাতে আমরা অল্প একটু যাব, কারণ ল্যাটিন আমেরিকা আমাদের থেকে একটু দূরে আছে। ল্যাটিন আমেরিকায় আমেরিকাতে ওপরে তো তোমরা জানো ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো, মাঝখানে কিছু সেন্ট্রাল আমেরিকান কান্ট্রিজ, হন্ডুরাস, নিকারাগুয়া, এল সালভাদোর এগুলো রয়েছে। আর নিচে যে লাতিন আমেরিকার কান্ট্রিগুলো, দক্ষিণ আমেরিকা, তার নামগুলো আমরা সকলেই জানি বিকজ দে প্লে ভেরি গুড ফুটবল। পুরো ল্যাটিন আমেরিকায় মাত্র শুধু খুব কয়েকটা দেশ ছাড়া, ট্রিনিডাড, টোব্যাগো, সুরিনাম এবং কয়েকটা দেশ আছে যেখানে ইংলিশ প্রেজেন্স ছিল, ফকল্যান্ড আইল্যান্ডস নিয়ে আর্জেন্টিনা। তাছাড়া কিন্তু মূলত দুটো দেশ লাতিন আমেরিকাকে কন্ট্রোল করেছিল। ব্রাজিল ওয়াজ colonized by Portugal and the rest of Latin America was colonized by Spain. তাই জন্য রেস্ট অফ লাতিন আমেরিকা তারা কি বলে, স্প্যানিশ, এবং ব্রাজিলে পর্তুগিজ ভাষায় কথা বলা হয়। তো এই যে সময়টা, এই সময় আমরা আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি যে পৃথিবীটা একটু একটু করে বদলাচ্ছে। The non-aligned countries are coming together, এবং তারা এই তাদের ডিমান্ডসগুলো, অনেকগুলো নতুন নতুন ডিমান্ড আস্তে আস্তে এই লাতিন আমেরিকান এই জোট নিরপেক্ষ দেশগুলোর কাছে প্রায় কিছুই ছিল না। We did not have newspapers, we did not have television studios, we did not have independent national news agencies, we did not have journalism institutions, ইত্যাদি প্রায় কিছুই নেই। এবং তার সাথে যেটা নেই সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারও নেই। অর্থাৎ তুমি যদি এখান থেকে তোমার সেনেগালের ক্যাপিটাল ডাকারে কথা বলতে চাও ইন দ্য 60s, তোমাকে ফার্স্ট লন্ডনে ফোন করতে হবে, লন্ডন থেকে ওরা ডাকারে লাইনটা দিয়ে দেবে। অর্থাৎ জার্নালিজম করতে গেলে যেগুলো লাগে, যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার, অর্থাৎ রোডস, ব্রিজেস, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, টেলিকমিউনিকেশন লিঙ্কস, টেলিফোন লাইন্স, ইলেকট্রিসিটি, প্রিন্টিং টেকনোলজি, কিছুই আমাদের নাই। তো সেই সময় এই জোট নিরপেক্ষ দেশগুলো কিন্তু একটা জায়গায় আসছে, এবং তারা ইউনেস্কো বিকেম এ প্ল্যাটফর্ম ফর ডিমান্ডস, এবং তখন প্রচণ্ড লড়াই, বারবার করে আমরা অনেক জিনিস চাইছি, এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আমরা দেখলাম যে ইউনেস্কোতে আমেরিকা ওয়াজ দ্য মোস্ট বিগেস্ট ফান্ডিং কান্ট্রি, সবচেয়ে বেশি বাজেট ইউনেস্কোর আমেরিকা দেয়। আমেরিকা বলে উই উইল লিভ ইউনেস্কো এভরি ডে ইন দ্য প্ল্যাটফর্মস, দিজ নন-aligned countries who have little consequence, no money, they come together and they blast us, we will not stay here anymore. তো সেইরকম একটা জায়গায় একটা কিভাবে আবার এইটাও তৃতীয় বিশ্বের দেশগুলো রিয়েলাইজ করছিল যে আমাদের কিন্তু এই দেশগুলোর কাছ থেকে, উন্নত দেশগুলোর কাছ থেকে টেকনোলজি, নো হাউ, ম্যান পাওয়ার, ট্রেনিং, রিসোর্সেস সব কিছু নিতে হবে। তাই জন্য কোনো একটা একটা জায়গায়, একটা মাঝামাঝি জায়গায় আসার একটা দরকার রয়েছে। তো সেই সময় এই ডিবেট অ্যান্ড ডিসকাশন, আমার মনে আছে নামটা মুস্তাফা মাসমৌদি, হি ওয়াজ ফরেন মিনিস্টার অফ মেবি আফ্রিকান কান্ট্রি, নামটা ভুলে গেছি, টিউনিসিয়ান ফরেন মিনিস্টার। ওনার নেতৃত্বে একটা অনেক ডিবেটের পর ইউনেস্কোর মহাসচিব একটা কমিটি অ্যাপয়েন্ট করলেন। সেই কমিটিটা ইজ ভেরি ফেমাস ইন কমিউনিকেশন হিস্ট্রি, এটাকে বলা হয় দ্য ম্যাকব্রাইড কমিশন। সিন ম্যাকব্রাইড was an elderly statesman and he was widely respected. Sean McBride was a foreign minister of Ireland. এবং Sean McBride কেন রেসপেক্টেড আমি তার কারণ দিচ্ছি, সেটা হচ্ছে he had won in those days of tremendous acrimony, প্রচণ্ড একটা লড়াই,
মাঝখানে আমি একটু হিস্ট্রি থেকে বিচ্যুত হয়ে গেছি। দ্য কোল্ড ওয়ার হ্যাড স্টার্টেড বাই দেন, এবং দুটো ক্যাম্প হয়ে গেছে, সেই অ্যালাইড পাওয়ার্সদের যে ভাবটাব সব উঠে গেছে। একদিকে দ্য ওয়ারসো প্যাক্ট কান্ট্রিজগুলো রাশিয়ার নেতৃত্বে ব্লক তৈরি করেছে, দ্য কমিউনিস্ট কান্ট্রিজ, আর ওইদিকে হচ্ছে দি ক্যাপিটালিস্ট কান্ট্রিজ, তারা নেটোর ব্লক তৈরি করেছে, এবং দে আর কনস্ট্যান্টলি অ্যাট ওয়ার, অ্যান্ড দেয়ার আর মেনি প্রক্সি ওয়ার্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বিং ফট অল অ্যাক্রস দ্য গ্লোব। বে অফ পিগস ফিয়াস্কো ইন কিউবা, ওদিকে তো কোরিয়ান পেনিনসুলাতে প্রায় যুদ্ধ, 71 সালের গল্প আমরা জানি, যে সবসময় একটা প্রক্সি যুদ্ধ কিন্তু চলছে সারা পৃথিবীতে। তো এই ম্যাকব্রাইড কমিশন, সিন ম্যাকব্রাইড ওয়াজ দ্য রেসিপিয়েন্ট অফ বোথ দ্য নোবেল পিস প্রাইজ অ্যান্ড দ্য লেনিন পিস প্রাইজ। এটা থেকে আমরা বুঝতে পারছি যে হি ওয়াজ এ ম্যান হু ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেবল টু অল পার্টিস। হি ওয়াজ এ ম্যান। তো সিন ম্যাকব্রাইডের নেতৃত্বে 2 বছর ধরে তারা এই কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিকেশন প্রবলেমস অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, তাদের নিয়ে কিন্তু একটা বেশ চারিদিকে তারা ঘুরে বেড়ালেন। ইট ওয়াজ নট এ রিপ্রেজেন্টেটিভ কমিটি, ইট ওয়াজ নট যে সব দেশ থেকে মেম্বার ছিল, 28 জন মেম্বার ছিল। ইন্ডিয়া থেকে একজন ছিল, বিজি ভার্গিস, হি ইজ এ নোটেড সিনিয়র এডিটর, ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ছিলেন, এবং উনি ভারতের অনেক কমিটি ইত্যাদিতে থাকেন। বিজি ভার্গিস ওয়াজ এন ইন্ডিয়ান মেম্বার ইন দ্যাট কমিটি। তারা একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার নাম হচ্ছে মেনি ভয়েসেস ওয়ান ওয়ার্ল্ড। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। এইটা পিডিএফ ফাইলে তোমরা একটু গিয়ে ক্রোমে করলেই, বা আমাদের লাইব্রেরিতে হয়তো আছে, ইটস এ ভেরি ফ্যাট বুক। ইফ ইউ রিড ইট, যদি তোমরা মন দিয়ে একটু বইটা পড়ো, তাহলে এই পুরো হিস্ট্রিটা এবং কী কী চাই এই নিয়ে কিন্তু আমাদের একটা মোটামুটি, তখন একটা আমাদের দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন স্থাপন করা হলো। আমাদের তার সাথে সাথে নন অ্যালাইন নিউজ এজেন্সিজ পুল, কীভাবে এই দেশগুলো নিজেদের মধ্যে সবসময় আমরা আমরা এই কমিউনিকেশনের এই হিস্ট্রিতে আমরা পড়ি, এটাকে কি বলে, আর্থকোয়েক কু সিনড্রোম। মানে কি? অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ, যদি ধরা যাক ফোর মেজর নিউজ এজেন্সিস, তাদের যদি আমরা একটা নিউজের অ্যানালিসিস করি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালিসিস দুটোই করি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি 100টা শব্দ দিনের মধ্যে চালাচালি হয়, 4টে বড় নিউজ এজেন্সিস কী বলো, এএফপি, এপি, ইউপিআই অ্যান্ড রয়টার্স। এই 4টে বড় নিউজ এজেন্সি যদি 100 শব্দ দেয়, এই 100 শব্দের মধ্যে 70 থেকে 80টা শব্দ কোয়ান্টিটেটিভলি ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, পজিটিভ ফার্স্ট ওয়ার্ল্ড, ওদের খবর, সেটা যাই খবর হোক। আর বাকি 20টা শব্দ ইজ অ্যাবাউট আস, থার্ড ওয়ার্ল্ড। কিন্তু এই 20টা শব্দের যদি আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিস করি, তাহলে দেখতে কী পারবো, এটাকে বলা হয় আর্থকোয়েক কু সিনড্রোম। অর্থাৎ এই খবরগুলোর মধ্যে কি আছে, উড়ির চরে সেই বন্যা হয়েছে তার খবর, নেপালে ভূমিকম্প হয়েছে তার খবর, বা নেপালের রাজাকে তার ভাইপো প্যালেসের মধ্যে খুন করেছে তার খবর, বা বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হচ্ছে, এরশাদ 1980-তে ক্ষমতা দখল করেছে তার খবর, নট দ্য পজিটিভ কাইন্ড অফ নিউজ। তো সেইখানে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে আমরা এক জায়গায় এসে কিছু করতে পারি। নট দ্যাট নন লাইন নিউজ এজেন্সি স্কুল ওয়াজ এ মেজর সাকসেস, কারণ এটা নিয়ে অনেক কথাও উঠলো যে এই যে তৃতীয় বিশ্বের দেশগুলি, তারা কারা, এদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট কতজনের আছে, মানে এটা একটা মেজর প্রশ্ন। কিন্তু 1980-তে জিম্বাবুয়ে স্বাধীনতা পেল, আর 2018-এ রবার্ট মুগাবে সেই পদ ছাড়লো, ভাবতে পারো? তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, 1980-তে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, আর 1918 অবধি প্রায় মারা গেছেন, এখনও জাননি, উনি এত দিন টানা রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকবার রাষ্ট্রপতি নির্বাচন হতো এবং উনি 99.28% ভোট পেয়ে উনি জিততেন, একটা মাত্র পার্টি। তো এইরকম দেশ তো অনেক। তো এখানে যখন এইসব দেশগুলো খবর পাঠাচ্ছে, তখন ফার্স্ট ওয়ার্ল্ডের মিডিয়া এই কোয়েশ্চেন তুললো যে এই খবরগুলো কতটা বিশ্বাসযোগ্য, তারা নিজেদের ইজ দিস নিউজ অর প্রপাগান্ডা। তো এই বিষয়গুলো রয়েছেই সবসময়। তো এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80s এবং 90s চলে এসছে। এবং ইন্ডিয়াতে 1991 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ইন্ডিয়ান মিডিয়া সিনেরিও। সেটা হচ্ছে তখন একটা যুদ্ধ হয়েছিল, দ্য ফার্স্ট গালফ ওয়ার, যখন কুয়েতকে অ্যাট্যাক করেছিল সাদ্দাম হোসেন, ইরাক। তো সেটা ওয়াজ দ্য ফার্স্ট টেলিভাইজড ওয়ার। স্কাড মিসাইল ছুটছে,
আমাদের সেই তেলে পুরো ভেসে যাচ্ছে কুয়েত, ওই জায়গাটা, সেই যত রকম পাখি, যত রকম ফ্লোরা অ্যান্ড ফনা, তারা সেই তেলের আস্তরণে মারা যাচ্ছে, এবং দ্য ফার্স্ট টেলিভাইজড ওয়ার। তো সেই যুদ্ধ আমরা দেখতে চাইছিলাম, অথচ তখন আমাদের কাছে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের দেশেও, ভারতেও কিন্তু তখন স্যাটেলাইট নেই, এবং আমাদের যে আপলিঙ্কিং অ্যান্ড ডাউনলিঙ্কিং ফ্যাসিলিটি যতটুকু ছিল সেগুলো হংকং আর সিঙ্গাপুর থেকে হতো। খুব অল্প সময় আমরা বিদেশি অনুষ্ঠান, সেই দিক দিয়ে মেবি বাংলাদেশ ইজ লাকি। তো যেটা হচ্ছে যে সেই সময় আমরা দেখলাম যে মুম্বাইয়ের কিছু 7 স্টার হোটেলস তারা কি নিয়ে এলো, ওই ডিশ অ্যান্টেনা, এবং সেই ডিশ অ্যান্টেনা দিয়ে প্রথম তারা টিভি, ফরেন টিভি একটু একটু করে দেখাতে শুরু করলো। আমাদের দেশে অনেকগুলো ডিবেটস অ্যান্ড ডিসকাশনস হয়েছে। দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারে কংগ্রেস রাজত্ব ছিল, এবং বেশিরভাগ রাজ্যে কংগ্রেসেরই রাজত্ব ছিল। সেটা প্রায় 60-এর শেষ, 70-এর শুরু অবধি কংগ্রেসের রুল, তখন কোনো প্রশ্ন হয় নাই। কিন্তু আস্তে আস্তে যখন আমরা দেখতে পাচ্ছি 1975 সালে, তোমরা হিস্ট্রিতে হয়তো শুনেছ, আমাদের দেশে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, এমার্জেন্সি, এবং সেই সময়ে সমস্ত কাগজপত্র বন্ধ করে দিয়ে, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলসগুলোকে বন্ধ করে দিয়ে, ইয়েদের জেল জরিমানা করে একটা ত্রাহি অবস্থা, বোথ ফর মাস মিডিয়া অ্যান্ড ফর দি জেনারেল পপুলেশন। তারপরে 77 সালে আমাদের দেশে প্রথম অকংগ্রেসি সরকার গঠন করা হয়, ফার্স্ট টাইম, এবং তার প্রাইম মিনিস্টারের নাম ছিল মোরারজি দেসাই, 1977। এবং সেই সময় কিন্তু বারবার করে একটা প্রশ্ন উঠতে লাগলো, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক মিডিয়া, যে প্রিন্ট মিডিয়া ওয়াজ অলওয়েজ আন্ডার প্রাইভেট ইয়ে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া সেটা আমাদের দেশে ওয়াজ আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। তো সেখানটাতে বিবিসি মডেল কেন অনুসরণ করা হবে না, এবং ইলেকট্রনিক মিডিয়া কেন তাকে অটোনমি দেওয়া হবে না? ওয়াই ইজ ইট আন্ডার দি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং? তখন মজা করে সবাই বলতো যে ইন্দিরা গান্ধী বলেছেন, ইন্দিরা গান্ধী ডান দিক ফিরে বলেছেন, ইন্দিরা গান্ধী বাঁ দিক ফিরে বলেছেন, ক্রিকেট, ওয়েদার, খবর শেষ। তো এই যে খবর, এইটা নিয়ে চর্চা চলছে। তো তখন আস্তে আস্তে অনেক ডিবেট অ্যান্ড ডিসকাশনের সময়, অ্যাজ লেট এজ 1997-এ ভারতে আমরা দেখলাম যে ইলেকট্রনিক মিডিয়া, রেডিও অ্যান্ড টেলিভিশনকে আমরা ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রির বাইরে বার করে তাকে একটা অটোনমাস স্টেটাস দিলাম, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এই বলে। মজার কথা, কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম যখন 1993-94-এ 1-2টা চ্যানেল, 2000 সালে 100টা চ্যানেল, আজকে 2019 সালে 4000-5000 চ্যানেল। একটা নতুন বিষয় এলো, তাহলে সরকারের একটা চ্যানেলের বড় দরকার। সেই একটা সাইকেল যেন পূর্ণ হলো, সরকারের নিয়ন্ত্রণ থেকে বেরোলো, এখন প্রতিটি পলিটিক্যাল পার্টি, প্রতিটি বড় ইন্ডাস্ট্রি তার নিজের চ্যানেল চালায়, তাই কথা শোনার, বলার কোনো অভাব নাই। কিন্তু সরকারের কিন্তু এখন আর কোনো চ্যানেল নাই। আস্তে আস্তে ঘুরে ফিরে এখন আবার নতুন করে ডিবেট হচ্ছে যে এমনিতেও তো সারাদিন মোদিজির মুখ দেখাচ্ছে, আকাশবাণী দূরদর্শনকে কেন না আবার তোমার সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হোক। বিষয়টা, এগুলো তো খুব সাধারণ বিষয়, বিষয়টা কিন্তু এই দিকে নয়। আমাদের দেশে মাস মিডিয়া তার কনস্টিটিউশন যে রয়েছে, আমি একটু ভারতীয় বিষয়ে যাই, মাস মিডিয়াতে তাতে আর্টিকেল 19-এ ফ্রিডমসগুলো বলা রয়েছে, এবং সেখানে আর্টিকেল 19(1)-এতে বলা রয়েছে দেয়ার শ্যাল বি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইন ইন্ডিয়া। আনলাইক দি আমেরিকান কনস্টিটিউশন, আমাদের সংবিধানে কিন্তু তোমার ফ্রিডম অফ দি প্রেস এই বিষয়টি উল্লেখ নাই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন বসেছিল তখন অনেকেই বলেছিল যে ফ্রিডম অফ দি প্রেস কথাটি যদি ডিরেক্টলি আমেরিকান কনস্টিটিউশনের মতো, যে ওদের 10th অ্যামেন্ডমেন্টের মতো সেটা দেওয়া থাকে, তো আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, B.R. আম্বেদকর, তিনি তখন যে আর্গুমেন্টটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আমরা সব খাই,
আমরা বেগুন ভাজা খাই, এইটা আলাদা করে বলবার কোনো দরকার নেই। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ অ্যান আমব্রেলা টার্ম, যেটার মধ্যে ফ্রিডম টু প্রিন্ট নিউজ পেপার্স অ্যান্ড রান টেলিভিশন চ্যানেলস অ্যান্ড মেক ফিল্মস অ্যান্ড অ্যাডভার্টাইজিং আছে। এই আর্গুমেন্টটা কিন্তু বেশিরভাগ জায়গাতে সবাই এটা মেনে নেয়, এবং পরবর্তীকালে আমরা দেখেছি ফ্রিডম অফ দি প্রেস নিয়ে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এ গার্ডিয়ান অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং পরবর্তীকালে অনেক কেস হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়গুলোতে যে রায়গুলো দিয়েছে, ইট ইজ সুপ্রিম কোর্ট রায়গুলো ইজ কনসিডার্ড অ্যাজ ল ইন ইন্ডিয়া। তো সেই রায়গুলোতে কিন্তু ফ্রিডম অফ দি প্রেস এর ব্যাপারে কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে দ্যাট দেয়ার ইজ ফ্রিডম অফ দি প্রেস ইন ইন্ডিয়া। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিষয়টা সেটা নয়। সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দ্যাট the mass media management is changing. The mass media is changing in the sense, our mass media is a very big term. Mass media is a very big term. সেখানে আমরা দেখছি যে সেখানে প্রিন্ট মিডিয়া আছে, সেখানে ইলেকট্রনিক মিডিয়া আছে, সেখানে ফিল্মস আছে, নানা ধরনের, অ্যান্ড দ্য নিউজ সোশ্যাল মিডিয়ার এন্ট্রেন্স হয়েছে ভারতে। অনেক দিন পর্যন্ত ফর এ ভেরি লং টাইম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট allowing foreign direct investment in media, কারণ প্রথমত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন মিডিয়াতে তাদের আপত্তি ছিল, তারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতেও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রাখতে দিচ্ছিল না। পরবর্তীকালে উইথ লিবারালাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে আমরা এখন যেটা পরিস্থিতি ইন পার্টস, আজকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারত সরকার অ্যালাউ করেছে। নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে ভারত সরকার এখনও ভীষণ টাচি, এবং এখন পর্যন্ত 51-49 অর্থাৎ যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টে যাতে ইন্ডিয়ান পার্টিসিপেশন ইজ মেজর অ্যান্ড ফরেন পার্টিসিপেশন মাইনর, সেই বিষয়টা থাকে। দ্য কারণটা খুব আমাদের মোটামুটি জানা, কারণ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যে এডিটোরিয়াল পলিসিস থাকে তাতে যদি বিদেশিরা থাকে, ধরো একটা ইলেকশনস চলছে এখন, ভেরি টাচি সময়, সেই সময় তারা কোন স্ট্যান্ড নেবে, কোন দিকে যাবে, এইসব বিষয় নিয়ে কিন্তু একটা ভীষণ আলোচনা চলছে। ফরেন ডাইরেক্ট, এবার when I talk about foreign direct investment in entertainment media and print media in India, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে what are the benefits, how it is benefiting our industry. It is benefiting our industry in the way that আমরা when we talk about foreign direct investment we talk in terms of money, কিন্তু আসলে কিন্তু তোমরা তো ইন্ডিয়ান চ্যানেলস দেখো, সবাই দেখো, তোমরা এই মিউজিক অ্যান্ড ডান্স প্রোগ্রামসগুলো দেখছো, তোমরা একটু খেয়াল করবে আস্তে আস্তে সেট ডিজাইনিং, এমনকি এই যে ফিউশন ডান্স, স্পেন থেকে বম্বেতে ফ্লেম্যাঙ্গো শেখানোর জন্য লোক আসছে এবং তারা নতুন ধরনের কত্থকের সাথে ফ্লেম্যাঙ্গোর ফিউশন ডান্স করছে, সেট চেঞ্জ করছে, প্রেজেন্টেশন পুরো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা কালচারাল অ্যাসিমিলেশনের জায়গা তে হচ্ছে। কালচারাল অ্যাসিমিলেশনটা কীরকম করে হচ্ছে, বেশ মজার। আমি একটা ড্রেস দিয়ে একটা টু রেইজ ইয়োর ফেসেস আ বিট, কলকাতায় প্রথমে দেখলাম সালোয়ার কামিজ দুপাট্টা, নর্মাল ড্রেস অফ আ বেঙ্গলি গার্ল কামিং টু কলেজ, তাই তো? হঠাৎ দেখলাম দুপাট্টা নাই, ঠিক আছে ফাইন, তারপর হলো সালোয়ার কামিজ, তো সালোয়ারটা জিন্স হয়ে গেল। আচ্ছা, কিছুদিন বাদে দেখি কামিজটা একটা নতুন জিনিস এসে গেছে, কুর্তি। জিন্স আর কুর্তি এখন হয়ে গেছে পুরো জিন্স টি শার্ট, জিন্স আর টপ, পুরো নাই। আর ঢাকাতে এসে দেখছি একটা ভয়ঙ্কর অ্যারেবিয়ান ইনফ্লুয়েন্স যেন চারিদিকে কাজ করছে মেয়েদের ড্রেসে, একটা মালয়েশিয়ান অ্যান্ড অ্যারেবিয়ান, এই যে ক্রস কালচারাল ফার্টিলাইজেশন হচ্ছে কিনা আমি জানি না। একদিকে ওইখানে একটা হাওয়া, নতুন একরকম হাওয়া, ঢাকায় আরেক রকম হাওয়া, এই যে এগুলো সব হচ্ছে।
আমরা অর্থাৎ আমরা দিচ্ছি আর নিচ্ছি কিছুটা, তাই তো? আমার মূল বক্তব্য হচ্ছে, আই এম নট গোয়িং ইনটু এনি আর্গুমেন্ট অন দিস। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে আমরা উই আর বিং ইনফ্লুয়েন্সড, outside influence is coming from wherever it is coming, how it is coming, it is a different issue altogether. এবার মজার কথাটা হচ্ছে যে একটা সময় অবধি ছিল আমাদের যারা থিওরাইজ করি আমরা তখন কি বলি? We were talking about hybridization. We were talking about cultural, আমরা মাস্টারমশাইরা কি বলছি? কালচারাল ইম্পিরিয়ালিজম। বাইরের যে মাস মিডিয়া আসছে তাতে আমাদের ওপর কি হচ্ছে? কালচারাল ইম্পিরিয়ালিজম। এমনকি কলকাতাতে আমরা ম্যাকডোনাল্ড অ্যান্ড কেএফসি, তার থেকে ম্যাকডোনাল্ডাইজেশন হচ্ছে। কিন্তু বিষয়টা সেটা নয়, সেটা হচ্ছে যে এখন পুরো উল্টোটাও ভীষণ হচ্ছে। When we are talking about migration, when we are today talking about diaspora, তাতে আমরা দেখছি যে একদম উল্টো একটা ইনফ্লুয়েন্সও কিন্তু কাজ করছে। কিভাবে দেখো, মাত্র সেদিন আমাদের ক্রাইস্ট চার্চের ইনসিডেন্টটা হলো, সেখানে যারা মারা গেল তাদের যদি আমরা একটু ডেমোগ্রাফিক প্রোফাইলটা একটু দেখি, তাতে দেখব যে ভারতের 7 জন, পাকিস্তানের 6 জন, বাংলাদেশ থেকে 5 জন, অর্থাৎ আমাদের এই উপমহাদেশ থেকে 39 জন লোকের মধ্যে এতগুলো মানুষ কিন্তু সেখানে মারা গেছে। অর্থাৎ দু ধরনের মাইগ্রেশন হচ্ছে, এবং দিস ইজ হ্যাভিং এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মাস মিডিয়া অলসো অ্যাক্রস দ্য গ্লোব। একটা হচ্ছে ডিস্ট্রেস মাইগ্রেশন। কি বললাম? ডিস্ট্রেস, অর্থাৎ সিরিয়া থেকে যেটা হচ্ছে সেটা ইচ্ছা করে লোক যাচ্ছে না, সেই মাইগ্রেশনটা হচ্ছে কীরকম? সেখানে তারা ভীষণ একটা দুর্দশার মধ্যে তাদের দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। ওইখানে রেখে দেয়, পরে নিচ্ছে। তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এই ধরনের মাইগ্রেশন কিন্তু কাম্য নয়। একটা দেশ যেখানে 20 মিলিয়ন পিপল থাকে, সেই দেশে 10 মিলিয়ন পিপল হ্যাভ অলরেডি ডাইড ইন দ্য ওয়ার, 5 মিলিয়ন পিপল আর দেয়ার as refugees, most of them staying in Turkey, Lebanon, Jordan, আশেপাশের দেশগুলো, and some have spread in Europe and different parts of the world. আর ওই যে 5 মিলিয়ন দেশ সিরিয়ানস রয়েছে তাদের দেশের মধ্যে, তারা অত্যন্ত দুর্দশার মধ্যে, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। We know the history of what is happening in that part of the world. কিন্তু উল্টো দিকেও কিন্তু খুব মজার। উল্টো দিকে মজারটা হচ্ছে যে আরেক ধরনের মাইগ্রেশন চলছে, এবং সেটা কিন্তু খুব লিগ্যাল মাইগ্রেশন। সেই মাইগ্রেশনটা কি হচ্ছে? সেই মাইগ্রেশনটায় ধরো ক্যানাডা, তোমাদের সবাইকে ইটস ইনফরমেশন ফর ইউ, দে উইল টেক 10 মিলিয়ন পিপল ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। তারা ঘোষণা দিয়েছে যে তারা 10 মিলিয়ন মানুষকে আগামী 5 বছর তাদের দেশের নাগরিক করতে চাইছে, এবং তারা বলে দিয়েছে যে কী কী ধরনের মানুষ, কী কী ধরনের স্কিলস তারা আশা করবে। তো তোমরা সেই স্কিলসগুলো যদি অ্যাকোয়ার করতে পারো, ইউ ক্যান গো টু ক্যানাডা। কীরকম, কতটা মানুষ গেছে দেখো। ক্যানাডার ডিফেন্স মিনিস্টার একজন শিখ এখন। অর্থাৎ উল্টো মাইগ্রেশনটা হচ্ছে। আমাদের দেশে মাঝে মধ্যেই ডালের দাম ভীষণ বাড়ে। তো আমি একবার ওইটা কোনো একটা পেপারে একটু ওই ডাল, অয়েল সিডস এবং পেঁয়াজ, এগুলো অনেক সময় মানে শুধু পেঁয়াজের দামে বাড়ার জন্য দিল্লিতে সাহেব সিং বর্মার গভর্নমেন্ট পড়ে গেল, এত বেশি পেঁয়াজের দাম বেড়ে গেছিলো। তো আমি একবার একটা এই অ্যাগ্রিকালচার প্রোডাক্টসের অ্যানালিসিস করছিলাম, একটা লেখা লিখবো বলে। দেখলাম আমরা আমাদের যে ডাল ইম্পোর্ট করি প্রাইসটাকে কন্ট্রোল রাখার জন্য, তার 40% ইম্পোর্ট আমরা কোথা থেকে করি? ক্যানাডা থেকে করি। তো যেই আমি ক্যানাডা থেকে ডাল, কে খায় ডাল ওখানে, তখন কি দেখলাম যে এই যে সর্দারজিগুলো সব গেছে ক্যানাডাতে, আমাদের শিখ ব্রাদার্স, হিউজ খোলা জায়গা, লোক নাই, ফাঁকা পুরো, সেইখানে তারা ডাল উৎপাদন করেছে। সেই ডালগুলো ইন্ডিয়াতে ব্যাক তারা বিক্রি করছে। অর্থাৎ এই যে একটা অন্য রকমের মাইগ্রেশন চলছে। আপনাদের এখানে প্রবাসী কল্যাণ দপ্তর আছে, 25 কোটি বাঙালি, বাংলাদেশি, তার মধ্যে কালকে জানি ফেসবুকে দেখলাম, হ্যাঁ 25 লক্ষ, হ্যাঁ না আমি বলছি যে কালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম 16,73,411, মানে আমরা বাড়ছি এই বলে পোস্ট। এবং কতজন বাইরে আছে বলুন? একটা বিশাল অ্যামাউন্ট অফ এক্সপ্যাট্রিয়েট বাঙালি রয়েছে। হ্যাঁ, সেই যে বাঙালি, তারা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের যে রেমিটেন্সেস পাঠাচ্ছে সেইগুলো দিয়ে, এবং তার সাথে কিন্তু একটা, আমি বারবার করে বলছি, যেটা একটা
কালচারাল অ্যাসিমিলেশন কিন্তু সমানে হচ্ছে। সারা পৃথিবীতে ইন্ডিয়ানস, বাংলাদেশিস, দে আর দেয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং তারা এটা আমরা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একটা ভীষণ প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যে যখন আগে ফিল্মটা ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, এখন বলছে কি হিন্দি ফিল্ম একটা সলমান খানের রিলিজ হচ্ছে, সেটাকে বলছে কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ। সারা পৃথিবীতে একসঙ্গে সবচেয়ে আপনারা অনেকেই 3 Idiots দেখেছেন। The amount of money 3 Idiots made in China is 4 times what it made in India. অর্থাৎ একটা সময় আমরা উল্টো দিক বলছিলাম যে ওদের সংস্কৃতি আমাদের দেশে আসছে। নাও উই শুড বি কনফিডেন্ট যে বিকজ অফ দিস মাইগ্রেশন অ্যান্ড ক্রস মাইগ্রেশন এই যে আমাদের হচ্ছে সারা পৃথিবীতে, আমাদের কালচারও কিন্তু ওইদিকে যাচ্ছে। সো উই আর গ্রোয়িং স্ট্রঙ্গার, we are growing stronger, and this is the new scenario all over the world. This is the new scenario, but there are a lot of challenges. What are the challenges? The challenges primarily is coming from technology, but after I had a small discussion with Dean sir in the morning, it is not only technology. Who owns the media, and media for whom? তাদের বেসিক কাজ কি? Media is a mirror of the society. Media doesn't work in isolation. Media also mirrors the society. দুটো শব্দ বললাম, হ্যাঁ। Media is the mirror of the society, and media also mirrors the society. একটা আমাদের সমাজের দর্পণ হিসেবে কিন্তু মিডিয়া কাজ করছে। সেখানে it is not working in isolation. এবং আমাদের যা মেলেজগুলো, যে অসুবিধাগুলো আমাদের সমাজে হচ্ছে, মিডিয়াতেও লাইক অল আদার প্রফেশনস এই অসুবিধাগুলো হচ্ছে। প্রিন্ট মিডিয়া ইজ ফেসিং আ মেজর চ্যালেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওভার। লন্ডনের ইয়ের পাশে, ল্যাম্পপোস্টের পাশে 100টা কাগজ রেখে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে 6টা কাগজ তুলে নিয়েছে, বাকি কাগজ লোকে তোলেনি। অর্থাৎ people are refusing to read news or be dependent on news on the newspaper only. We have the Android phone, we are constantly getting informed. Media যে মনে আছে 5W and 1H আমরা পড়েছি ক্লাসে, রিপোর্টিংয়ের ক্লাসে 5W 1H তোমরা সকলেই পড়েছো, why, when, who, what, where, which। মোটামুটি এখন লোকে যারা খবরের কাগজ পড়ছে তারা, I don't know the scenario in Bangladesh, বাট ইন ইন্ডিয়া প্রথম পাতায় 3টে বড় খবর, আমি কিন্তু এখানে অন্যরকম একটু দেখলাম, 3টে বড় খবর, এবং সেখানে মূলত কি থাকছে, ওয়াই অ্যান্ড হাউ। রিপোর্টিংটা ইজ মোর অ্যানালিটিক্যাল, সেখানে খবরের পেছনে খবর, সেইটার দিকে কিন্তু ভীষণভাবে মিডিয়া কিন্তু প্রিন্ট মিডিয়া অ্যাটলিস্ট কিন্তু জোর দিচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া হ্যাজ ওভার টাইম, আপনাদের ওখানেও হচ্ছে, পাকিস্তানেও হচ্ছে, ইন্ডিয়াতেও হচ্ছে, সন্ধেবেলাটা ইটস কার কত গলার জোর। 7টা বাজলেই 7-8টা লোক চেয়ারের পাশে বসে পড়ছে এবং ফিজিক্যালি প্রায় মারপিট করছে, এবং লোকগুলো মূলত একই লোক আসছে ঘুরিয়ে ফিরিয়ে। উই নো দেয়ার স্টেটেড পজিশনস, উই নো হোয়াট দে উইল সে, কিন্তু প্রতিদিন তারা আসছে, তাদের যে স্টেটেড বক্তব্যগুলো যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো নিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছে, এবং অ্যাঙ্কাররা তার থেকেও বেশি কে কত বেশি জোরে চিৎকার করতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে। আস্তে আস্তে প্রথম দিকে ইনিশিয়ালি আমরা টেলিভিশনের ডিবেটগুলো মন দিয়ে দেখছিলাম, বাট নাও আমরা কিন্তু বিরক্ত হয়ে পড়েছি, এবং তাদের কথা কিন্তু আমরা নতুন করে শুনছি না। আর বিষয়টা যেটা স্যার এর সাথে কথা বলতে গিয়ে এলো, আমি স্যারের কাছে একটু, এটা একটা খুব গোপন কথা আর কি, যাই হোক, 26শে মার্চের দাওয়াত ছিল আপনাদের হাই কমিশনে, তো গেছি, সেখানে অনেক জার্নালিস্ট এবং মিডিয়া ফ্রেন্ডস এসেছিলো, এডিটার্স এসেছিলো। তারা একজন আমাকে কানে কানে বললো, এই যতগুলো মিডিয়া দেখছো তো, অল দেয়ার ওনার্স আর মমতা ব্যানার্জি। এই যে একটা স্টেটমেন্ট, এটা একটা খুব সাংঘাতিক স্টেটমেন্ট। দ্য চিফ মিনিস্টার অফ আ স্টেট ওনস অল দ্য মিডিয়া চ্যানেলস। সত্যিকারের হয়তো না, বাট শি ইজ কন্ট্রোলিং ইট। এই যে কন্ট্রোলটা, এই সাংঘাতিক কন্ট্রোল, এইটা তো একটা পলিটিক্যাল কন্ট্রোল, তবু তার একটা মানে আছে, কিন্তু তার থেকেও কিন্তু আরও সাংঘাতিক হচ্ছে ইকোনমিক কন্ট্রোল। হু ইজ অ্যাকচুয়ালি ওনিং দ্য মিডিয়া টুডে ইন ইন্ডিয়া?
এবং সেখানে গিয়ে আমরা দেখছি যে ধরো তোমরা আমাদের রিলায়েন্স গ্রুপ নাম শুনেছ, এই যে অনিল আম্বানি এন্ড অল দ্যাট, সমস্ত বড় চ্যানেল, সমস্ত টেলিভিশন চ্যানেল তারা কিনে নিচ্ছে। তাদের ব্যবসায়িক ইন্টারেস্টস, কাবেরী বেসিনের অয়েল, প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস পাওয়া গেল, কাবেরী নদী আছে ওই, সেখানে প্রচুর পরিমাণে অববাহিকায় ন্যাচারাল গ্যাস পাওয়া গেল, সেই গ্যাসের কূপ বন্টন নিয়ে সাংঘাতিক দুর্নীতি হলো। সেই সময় প্রচণ্ড চেঁচামেচি শুরু হচ্ছে। কি দেখলাম, অর্থাৎ আমরা সবাই মিলে দেখলাম যে দক্ষিণ ভারতের অনেকগুলো চ্যানেল এবং খবরের কাগজ সেই আম্বানি ব্রাদার্সরা সঙ্গে সঙ্গে কিনে নিল এবং পুরো ডিসকোর্সটাকে চেঞ্জ করে দিল। দে আর ট্রাইং অ্যান্ড চেঞ্জিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দ্য ডিসকোর্স। আর এখানেই কিন্তু সমস্যা। আরেকটা বিষয়, এই যে সমস্যাগুলোর কথা বলছি, আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে the threat to the mass media is not only coming from external forces. The threat to the mass media is also coming from within, and that is even more dangerous. When a journalist who is working as a news editor in a Bangladeshi newspaper in the morning, that same journalist is working as a PR person for a minister in the evening, there comes the crisis. That you heard the, আমরা তো চেয়েছিলাম কি, the barking dog, কিন্তু এই ডগ তো it is wagging the tail. We wanted a barking dog. আমরা যখন অপোজিশনের কথা বলি, ব্রিটিশ কনস্টিটিউশনে আছে the duty of the opposition is to oppose. The duty of the opposition is to oppose. Similarly, the duty of the mass media is to be critical of the government. I'm not telling that it will always find faults and not praise the government, but most of the time, the duty of the mass media is to criticize the government. But if we, as a mass media, start wagging the tail, then there is a lot of crisis. That kind of a situation, that economic control and the political control is going away from the hands of the newspaper to other forces is definitely a sign of danger. আরেকটা বিষয় যেটা বলার, সেটা স্যার আমাদের একটু বলেছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস. India-Bangladesh relations presently is in a very, very good phase. We are passing through a very golden phase in India-Bangladesh relations, strategically, politically, economically also. A lot of Bangladeshis are coming to India every year. আমরা কিছুদিন আগে দেখলাম প্রায় 11.3 million এরকম, a huge amount of people visited India in 2018 only. But বাংলাদেশ আমরা সবসময় কি হচ্ছি, মধ্য আয়ের দেশ, কতদিনের মধ্যেই আমরা হয়ে যাব, এই বিষয়টা সরকার থেকে আমাদের বারবার করে আমাদের নানা রকম বিষয় সেটা নিয়ে স্ট্রেস হচ্ছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, পদ্মা সেতুর 9 নম্বর প্ল্যান খোলে নিউজ হচ্ছে, সেটা আমরা সঙ্গে সঙ্গে কলকাতাতে এনজয় করছি, যে বাড়িতে বলাবলি করছি, খবর হচ্ছে। কয়েকটা সেক্টরে একটু ডেভেলপমেন্ট দরকার, সেটা অফকোর্স ডেফিনেটলি হেলথ সেক্টরটা ঢাকায় একটু ইমপ্রুভ করলে অনেক মানুষের কষ্ট কম হয়। সেটাতে আমার মনে হয় আরও কোলাবোরেটিভ এফার্ট যদি হয় তাহলে অনেক বেটার হবে, সেদিকে হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যোগাযোগটা আমাদের আছে, আমরা আসছি। আমি আসার আগে আই এম টেলিং অ্যাবাউট 1994, স্যার গোলাম রহমান স্যারের নেতৃত্বে তিনি অনেক এইচওডি, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন আমি জেআরএফ রিসার্চ করছি, গেছিল। তো সেই ব্রশারটা আমার বাড়ির ছাদে একটা ঘর আছে, অনেক বই আছে, সেখানে আমি ব্রশারটা খুঁজে পেলাম, অতদিনের ব্রশার। খুলে একটি খুব রোগা পাতলা কালো মেয়ে, তার ছবিটা দেখে আমি চমকে উঠলাম। নাম লেখা ছিল তলায়, কারণ আমি অক্টোবর মাসে এসেছিলাম, তখন ওর সাথে ঢাকা ক্লাবে অনেকক্ষণ গল্প হলো, দেখি মুন্নি সাহা। তার মানে এই যাতায়াতটা চলছে।
তাই না? ও তখন খুব রোগা বাচ্চা মেয়ে, সে তখন গেছিল ঢাকা ইউনিভার্সিটির সেই টিমটার সাথে। সেই ব্রশারটা আমার ঘরে এখনও যত্ন করে রাখা আছে। স্যারেরা গেছিল সব, এবং তার সাথে ছেলে মেয়েদের ছবিও প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি দেওয়া ছিল। তো ওর সাথে সেদিন দেখা হলো, ও তখন গেছিলো আমার মনে নেই, আমি ব্রশারটা খুলেই তাকে দেখতে পেলাম। অর্থাৎ এই যাতায়াতটা, তোমরা এসো আমরা আসছি, ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল সেটিং, আই এম টেলিং ইউ। ইট ইজ ডেফিনেটলি, অ্যাকচুয়ালি আমি কালকেই জগন্নাথে গেছিলাম, তারপরেই এখানে এলাম। সো দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান্ডারফুল, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর ভেরি ইয়াং টিচার্স, ডাইনামিক টিচার্স ওভার হিয়ার। এইটাকে ব্যবহার করে ভাষাটাকে ভাই একটু স্ট্রং করবে। ভীষণ মাস মিডিয়াতে সবচেয়ে সমস্যা যেটা ছেলে মেয়েদের বলছি, যে এখন কলকাতাতে বা ইন্ডিয়াতে ওয়ান্স ইউ এন্টার দ্য ইন্টারভিউ রুম, যদি অডিও ভিজুয়াল হয়, কোনো কথাই জিজ্ঞেস করছে না, বলে দের ইজ দ্য ক্যামেরা, বাড়িতে একটা কিছু শ্যুট করে আনুন, একটা স্ট্যান্ড আপ কিছু দিন, যদি অন্য কোনো ভাষা থাকে আপনাদের কয়েকটা সুপার লাগাতে হয়, কম্পিউটারে বসে সুপার লাগিয়ে এডিট করে একটা ছোট ক্যাপসুল বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে? ওই আমি বললাম যে ওই সব কমিউনিকেশন থিওরি, গার্ডনার্স মডেল, নোবডি উইল আস্ক ইউ, ওগুলো আমাদের সিলেবাসে আছে, আমাদের ওগুলো পড়তে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই। অ্যান্ড দিজ আর নট নলেজ, দিজ আর স্কিলস। These are skills which you can pick up in 6 months. And many short-term courses are around in the market. এবং if I am an employer, আমি কিন্তু দেখবো, আমার যদি ধরো একজন বিজনেস করেসপন্ডেন্ট লাগবে, আমি there is nowhere written যে একজন লয়ার হতে গেলে LLB পাস করতে হবে, একজন ডাক্তার হতে গেলে MBBS পাস করতে হবে, একজন ইঞ্জিনিয়ার হতে গেলে BTech হতে হবে। বাট নোয়ার ইট ইজ রিটেন যে একজন জার্নালিস্ট হতে গেলে তাদের MJMC বা BJMC পাস করে আসতে হবে। Therefore, if I get a person who is 3-4টে ভাষা জানে, আমাদের দেশে বেশি ভেরি ইম্পর্টেন্ট, একটা বাইক চালাতে পারে, কম্পিউটার স্কিলস আছে, এবং হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট মেন অ্যান্ড ম্যাটার্স, জেনারেল নলেজটা ভেরি কারেন্ট, আমার তাকেই চাই, আমার কিন্তু ডিগ্রিটা চাই না। সো ইউ ফেস আ ডাবল চ্যালেঞ্জ। এই ডাবল চ্যালেঞ্জটা মাথায় রেখে কিন্তু পড়াটা কিন্তু বিশেষ করে আমি মুরব্বীদের বলছি শেষ হয়ে গেল না, কনস্ট্যান্টলি প্রতিদিন, এবং ভীষণ মাত্রায় মোবাইলের পেছনে লেগে আছো সব সময়, 24 ঘন্টা দেখছো, কিন্তু মোবাইলে অনেক কিছু আছে পজিটিভ, যে ভালো জিনিসগুলো, নলেজ আপগ্রেডেশন, এটা মোবাইলটাকে কাজে লাগাও, করে নিজেদের যদি একটু তৈরি করো, there is abundance of job, the world is open for you. Thank you.